করিমগঞ্জ সরকারি হাসপাতালের বিছানায় জন্মদাত্রী মায়ের উপর আক্রমণ ছেলে। পুত্রের আঘাতে হাসপাতালের বিছানায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দেয় করিমগঞ্জ সরকারি হাসপাতালে। তাৎক্ষণিকভাবে আটক করা হয় পুত্র সঞ্জীব সিনহাকে। ঘটনার বিবরণে জানা গেছে, পাথারকান্দি বিধানসভা এলাকার নলুয়া গ্রামের রাজকুমারী সিনহা নামের 60 বছরের এক বৃদ্ধা মহিলা শুক্রবার রাত আনুমানিক 9টার দিকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ছেলে সঞ্জীব সিনহা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক রোগীকে দেখে রাত হাসপাতালে রাখার পরামর্শ দেন। সকালে চিকিৎসক আবার দেখার পর তাকে ছাড়পত্র দেন যাতে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়, কিন্তু সবকিছুর পরে সময়ের পর আচমকাই পুত্র সঞ্জীব সিনহা হাসপাতালের বিছানায় শোয়া অবস্থায় মায়ের মুখে ঘুষি মারে। এর কিছু সময় পর হঠাৎ এই আঘাতে বৃদ্ধ বিছানায় পড়ে যান। কিছুক্ষণ ছটফট করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে হাসপাতালের নার্সরা দৌড়ে আসেন তাকে বাঁচানোর চেষ্টা করতে, কিন্তু চিকিৎসক পরীক্ষা করে জানান যে তিনি ইতিমধ্যেই মারা গেছেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ করিমগঞ্জ সদর থানাকে খবর দেয়। পুলিশ এসে সঞ্জীব সিনহাকে আটক করে থানায় নিয়ে যায়। বৃদ্ধা রাজকুমারী সিনহার মৃতদেহ বর্তমানে সরকারি হাসপাতালে রাখা আছে। ময়না তদন্তের পর পুরো ঘটনা আরো পরিষ্কার হবে। এডমিশন হয়ে আছে রাতে। এডমিশন হওয়ার পাছত তো ট্ৰিটমেণ্টখিনি পাইছে, ইচিজিবিলাক হাৰ্ট টেষ্ট হৈছে, নৰ্মেল আছিলে। তো মৰ্ণিঙত ডক্টৰে চাইছে, কৈছে যে থাইৰয়ডৰ মেডিচিন খায়, কিবা মেডিচিন খায়, তো নাম নাজানে, আয়ুৰ্বেদিক খায় মেডিচিন। তো ছাৰে সোধাৰ পাছত ঠিক আছে ঘৰত যাব নেকি, না আজি থাকি যাওক, না ঘৰত যাম। পেচেণ্টে কৈছে। পেচেণ্টৰ নাম কি আছিল? পেচেণ্টৰ নাম ৰাজকুমাৰী সিনহা। ৰাজকুমাৰী সিনহা। এজ কিমান আছিল? এজ আছিল তেওঁৰ 60। তাৰপিছতো আমালোকে গোটেইখিনি আমাৰ 18 পেচেণ্ট আছিলে। গোটেইখিনি ৰাউণ্ড হোৱাৰ পাছত ছাৰে ইয়াত বহি বাকীবিলাক যিবিলাক ডিছচাৰ্জ হৈছিলে সেইবিলাক লিখি আছে। তো হঠাৎ মানুহ কেইজনে আহি কৈছে যে পেচেণ্টটো পৰি গ'লে বেডৰ পৰা। তো আমালোকে দৌৰি পিনে গ'লোঁ। যোৱাৰ পাছত BP পাছ চব চালোঁ, বাকী পাছ একো নাই। অক্সিজেন লগালোঁ, একো নাই। লগে ECG ICUৰ পৰা মেচিন আনি চোৱা হ'লোঁ, ECG হাৰ্ট ৰেটো নাই, বন্ধ হৈছে। তাৰপিছত বাকী বেলেগ এটেণ্ডেঞ্চে কৈ আছে যে মৰ্ণিঙত আমালোকে ৰাউণ্ডৰ আগতে পেচেণ্টৰ ল'ৰাজনী মাৰি গৈছে। মাক কেনেকৈ মাৰিছিলে? মাৰিছিলে, থাপ্পৰ মাৰিছে, ঘুষি মাৰিছে, মানে বহুত মাৰিছে। তো মাজনীয়ে বেলেগ মানুহক ফোন কৰি কৰি কৈছে, মৰিলে মই ভাল, মৰিলে মই ভাল, মোক মোৰ ল'ৰাই মাৰিছে। এইটোৱে মানে কাহিনী। এতিয়াতো PM হ'ব কাৰণে, কাৰণ এইটো কজ অফ ডেথটো একো গম পোৱা নাই। কাৰণ হাৰ্ট ৰেট আগতে পেচেণ্টৰ পূৰা ভাল, ECG ভাল, প্ৰেছাৰো নৰ্মেল, পালছ নৰ্মেল, চব নৰ্মেল আছিলে। কিন্তু পেচেণ্টটো কেনেকৈ মৰিলে সেইটো মানে গম পোৱাৰ কাৰণে পুলিচ ইনফৰমেশ্যন লাগে। থেংক ইউ। দূরদর্শিতার পরিচয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির।
কেননা দেশের 100-র মধ্যে আসামের 3 জেলা স্থান পেল প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনায়। আসামের 3 জেলার মধ্যে চড়াইদেউ, ডিমা হাসাও ও শ্রীভূমি জেলা। এই পরিপ্রেক্ষিতে সমগ্র দেশের সাথে শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার সরাসরি সম্প্রচার করা হয়। জেলা আয়ুক্তের কনফারেন্স হলে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ প্রশাসনিক বৈশিষ্ট্যরা সহ কৃষি বিভাগীয় আধিকারিক ও বিভাগীয় অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রী সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করেন। কৃষিদের স্বার্থে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প কতটা কৃষক পরিবারেরা আগামীতে আর্থিক দিক দিয়ে লাভবান হবেন তার নিজের ভাষণে মেলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষকরা আর্থিক দিক দিয়ে লাভান্বিত হতে বিজেপি সরকার সবচেয়ে বেশি চিন্তাধারা নেয়, কংগ্রেস আমল থেকে তা স্পষ্ট করে বলে দিলেন। বর্তমানে জিএসটি কমে যাওয়ায় কৃষি সামগ্রী অনেকটা কমে যায়, যা কৃষক পরিবারের জন্য অত্যধিক সুবিধা ঘটবে। लोन या निवेश की कोई सुविधा है और है तो कितनी मात्रा में? साथियों, हमने अक्सर 36 के आंकड़े की चर्चा सुनी है। एक ट्रैक्टर पर कांग्रेस की सरकार 70,000 रुपये का टैक्स लेती थी। वही जीएसटी में नए सुधार के बाद वही ट्रैक्टर में सीधे करीब 40,000 रुपये सस्ता हो गया। साथियों, किसानों के उपयोग की बाकी मशीनों पर अब हमें दुनिया के दरवाजों पर दस्तक देनी है। दोस्तों, हमें ऐसी फसलों पर भी बल देना है जो दुनिया की मंडियों में छा जाए। हमें आयात कम करके ही रहना है और निर्यात बढ़ाने। भाजपा एनडीए की सरकार ने पिछले 10 साल में खाद में जो सब्सिडी है वो 13 लाख करोड़ रुपए से ज्यादा दी। साथियों, कांग्रेस सरकार एक साल में डेयरी और मत्स्य पालन के क्षेत्र में भी तेजी से प्रगति हो रही है। राष्ट्रीय डेयरी विकास कार्यक्रम और पशुपालन अवसंरचना कोष के अंतर्गत कई विशिष्ट उत्कृष्टता केंद्र लैब एस्पिरेशनल डिस्ट्रिक्ट प्रोग्राम एक चालू किया गया था। उसमें भी असम के बहुत सारे जिले थे। ठीक उसी आधार पर जो एग्रीकल्चर प्रोडक्टिविटी है, जिसको हिंदी में बोलते हैं कृषि उत्पादकता, उसके बेसिस पे कुल पूरे देश में 100 जिलों का चयन किया गया है। उसमें से आसाम का श्रीभूमि जिला भी सम्मिलित है। इसमें लगभग 36 योजनाओं को विभिन्न विभाग की जो भी प्राइमरी सेक्टर यानी प्राथमिक क्षेत्र का मतलब होता है एग्रीकल्चर, वेटरनरी, एनिमल हस्बेंड्री, सेरिकल्चर, जितना भी किसानों से रिलेटेड जितनी भी विभाग हैं, उनकी कुल 36 योजनाओं के समन्वयीकरण है। समन्वयीकरण का मतलब होता है कन्वर्जेंस। इन सब योजनाओं को यूज करके और हमारा टारगेट रहेगा कि एग्रीकल्चर प्रोडक्टिविटी में श्रीभूमि जिले को असम के बाकी जिलों के समकक्ष ले जाया जा सके। तो ऐसी ये प्रधानमंत्री धनधान्य योजना है और केंद्र सरकार और राज्य सरकार का आश्वासन है कि इसमें जिले को पूर्ण सहयोग रहेगा। माननीय प्रधानमंत्री जी আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিন বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रैपलेंट चाहिए
तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्कीटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर, और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल, 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फॉर्म्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ, মাস্কিটা, হার্বাল भी পাওয়ারফুল भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। শিলচরে আসাম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন শুরু। ঐক্য, শান্তি ও সমন্বয়ের বার্তা নিয়ে 2 দিনের বর্ণাঢ্য আয়োজন। ঐক্য, শান্তি ও সমন্বয়ের আহ্বান নিয়ে আজ থেকে শিলচরের বঙ্গভবনে শুরু হলো অসম সাহিত্য সভার 2025 থেকে 2027 কার্যবর্ষের তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশন। 2 দিন ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয় কাছাড় জেলা সাহিত্য সভার সভাপতি ডক্টর যোগেশ্বর বর্মনের হাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসম সরকারের মন্ত্রী ও সভার কার্যনির্বাহী সভাপতি কৌশিক রায়। উদ্বোধনের সূচনায় প্রতিধ্বন্দিত হয় জুবিন গার্গের জনপ্রিয় গান মায়াবিনী। আর অতিথিবৃন্দ শ্রদ্ধা জানান ডক্টর ভূপেন হাজারিকা, কালিকা প্রসাদ ভট্টাচার্য ও জুবিন গার্গকে। সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী বৈঠকে প্রকাশিত হয় বরাক বৈভব স্মারক গ্রন্থ, অসম সাহিত্য সভার পত্রিকা ও বার্তা। প্রকাশ করেন পুলিশ সুপার নোমাল মাহাতা। শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উপসভাপতি পদুম রাজখুয়া, রেজিস্ট্রার অফ ডক্টর মাধুর্যমণ্ডিত বড়ুয়া এবং গবেষক ডক্টর অনিল শইকিয়া। অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, অসম সাহিত্য সভা আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের অভিন্ন প্রতীক। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মধ্যে সৌন্দর্য ও পারস্পরিক শ্রদ্ধা বাড়াতে এই সভা সেতু বন্ধনের কাজ করেছে। শিলচর অধিবেশন সেই বন্ধনকে আরো দৃঢ় করবে। তিনি বলেন, ভাষা ও সাহিত্যই পারে বিভেদের দেয়াল ভেঙে ঐক্যের ভিত্তি গড়তে। মন্ত্রী কৌশিক রায় তার ভাষণে বলেন, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার ঐক্য আরো দৃঢ় করে রাখতে শিলচর অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, কাছাড়ে ভূপেন হাজারিকার একটি মূর্তি নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে এবং রাজ্যের প্রতিটি জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, বরাক বৈভব 2 উপত্যকার মধ্যে মানসিক দূরত্ব ঘোচাতে এক সেতু বন্ধনের কাজ করবে। এফালে নালাগে, আপুনি লৈ লওক, তাৰপিছত দিব আপুনি। আজি আমাৰ শিলচৰ চহৰত অসম সাহিত্য সভাৰ 2দিনীয়া কাৰ্যনিৰ্বাহক সভা ইয়াতে অনুষ্ঠিত হৈছে। যোৱা 1986 চনত হাইলাকান্দিত পূৰ্ণ অধিৱেশন হৈছিলে আৰু প্ৰথম ভাগ কাৰ্যনিৰ্বাহক বৰাক উপত্যকাৰ শিলচৰ চহৰত অনুষ্ঠিত হৈছে। মই ভাবোঁ যে অসম সাহিত্য সভাৰ শিলচৰ যি অধিৱেশন, এই অধিৱেশন বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত আমাৰ যি সম্পৰ্ক, এই সম্পৰ্ক আৰু আন্তৰিক কৰিব আৰু গভীৰতা কৰিব। আৰু মই অসম সাহিত্য সভাক আজি সভাত আমি সকলোকে অনুৰোধ কৰিছোঁ যে আমি যেনেকৈ ইয়াতে আমি লাচিত বৰফুকনৰ 400 বছৰ উদযাপন উপলক্ষে আমি শিলচৰত মূৰ্তি স্থাপন কৰিছোঁ। আমি অহা দিনত ভূপেন হাজৰিকা দেৱৰ ইয়াতে মূৰ্তি স্থাপন কৰিম। আৰু মই অসম সাহিত্য সভাকো অনুৰোধ কৰিছোঁ যে অসম সাহিত্য সভাৰ নেতৃত্ব লৈ, লিড লৈ অসমৰ প্ৰতিখন জিলাতে যাতে বিশ্বকবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জন্ম জয়ন্তী পালন হয়,
তেওঁলোকক কেলেণ্ডাৰত যাতে এইটো অন্তৰ্ভুক্ত কৰি এইটো যাতে এনেকৈ ব্যৱস্থা হয় অনুৰোধ আমি কৰিছোঁ। আৰু মই ভাবোঁ আজি যি মেগাজিন ইয়াতে ওলাইছে, গ্ৰন্থ যিটো উন্মোচন হৈছে, ইয়াৰ বৰাক উপত্যকা সকলোৱে এইটোতে তেওঁলোকৰ যে আৰ্টিকল দিছে। আৰু এই আমাৰ কাৰ্যনিৰ্বাহক বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ ষষ্ঠ এপি ব্যাটালিয়নের ল্যান্স নায়কের আত্মহত্যা। ষষ্ঠ এপি ব্যাটালিয়নের ল্যান্স নায়কের রিপুল বর্মন বয়স 41 আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর 1:30 নাগাদ পশ্চিম কাঠিগড়ার সেকেন্ড লাইন ডিফেন্সের মহাদেবপুর ওয়াচ পোস্টে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গেছে রুপুল বর্মন ওই সময় বরাকের ভিতর নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি চালান। গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রুপুল বর্মনের বাড়ি বরখোলায় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।